Okay. আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেব্রিক্স এন্ড বডি আর্মার। হ্যাঁ, ব্যালিস্টিক ইসের মধ্যে এখন ফেব্রিক গুলো বা বডি আর্মার গুলোর ক্ষেত্রে ফেব্রিকটা কোন ধরনের স্ট্রাকচারে তৈরি হয়। কথা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. আস্তে আস্তে মনে হতো স্যার একটু প্রবলেম হবে, মানে কেটে কেটে আসে। আচ্ছা, কেটে কেটে আসতেছে বলতে এটা মোবাইলের নেটওয়ার্ক তো একটু স্লো হইতে পারে আর কি। ওকে স্যার। ঠিক বলতে পারবো না এখন কেমন ডিস্টার্ব করে, সেটা আসলে নেটওয়ার্কের ধরনের উপর নির্ভর করতেছে। এখন ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আমাদের যে ফেব্রিক বা বডি আর্মারের ক্ষেত্রে আমাদের কি জিনিসগুলো আছে এখানে আমরা একটু দেখি। যেমন প্লেন উইভ, মোস্টলি যেটা আমরা গতকালকে শিখছিলাম, প্লেন উইভ সাধারণত ব্যবহার করা হবে। কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্ন এবং মিনিমাম লেভেল অফ টুইস্ট, যদি টুইস্ট আমরা দেই তাহলে খুব অল্প পরিমাণ টুইস্ট দেয়া হবে এখানে, যাতে ইয়ার্নের স্ট্রেংথটা ঠিক থাকে। আমরা খুব বেশি হাই টুইস্ট দিব না, অর্থাৎ ইয়ার্ন নিজে বেশি সব স্ট্রেংথ নিতে গিয়ে আবার হাই টুইস্টের কারণে সেটা আবার উইক হয়ে যেতে পারে। এই জন্য আলটিমেটলি মিনিমাম, যেটা অপটিমাম টুইস্ট আমরা বলি, অপটিমাম টুইস্ট সেই লেভেলে আমরা রাখবো, বা তার থেকে একটু কম আর কি। সাধারণত বডি আর্মারের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে যে ফেব্রিকের লেয়ার হবে 7 থেকে 50টা পর্যন্ত ফেব্রিক লেয়ার, অর্থাৎ একটার পর একটা লেয়ার আমরা প্রায় 50টা ইউজ করব ম্যাক্সিমাম, বা এর চেয়েও বেশি যদি আমাদের প্রয়োজন হয়। স্যার আমি স্টিচড, কিছুই বুঝতেছি না স্যার কথাটা। স্যার 50টা লেয়ার মানে 7 থেকে 7 থেকে 50টা লেয়ার বলতে ফেব্রিকের লেয়ার আর কি। আমরা যে ফেব্রিক লেয়ার ইউজ করতেছি, ব্যবহার করতেছি, সেটার 50টা লেয়ার ইউজ করতে হবে। মানে সিঙ্গেল একটা লেয়ারের ফেব্রিক হবে না আর কি। এটা মাল্টি এক্সিয়াল ফেব্রিক হলেও দেখা যাবে যে আমরা প্রায় 50টা লেয়ার ইউজ করবো। 7-50টা, মানে এটা আসলে তোমার ওই ফেব্রিকের স্ট্রেংথের উপরে নির্ভর করবে, ফেব্রিকের স্ট্রেংথ কেমন তার উপর বেস করে তুমি তোমার কতটুকু প্রোটেকশন চাচ্ছ সেটার উপর ভিত্তি করে তখন দেন তুমি ঠিক করবা যে কয়টা লেয়ার তুমি এখানে রাখবা তোমার বিভিন্ন ধরনের আর্মারের জন্য। ঠিক আছে। জি স্যার। এরপরে স্টিচ করা হবে কুইল্টিং লাইন্স অর স্কোয়ারস টু রিমেইন এ ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি। মানে স্টিচ যেটা আমরা মানে সেলাই করব, যে সেই সেলাইটা অবশ্যই কুইল্টিং লাইনের মতো, অর্থাৎ জায়গায় জায়গায় তুমি সেলাই করতে হবে, অথবা স্কোয়ার লাইন তোমাকে ফলো করতে হবে, মানে সোজা গিয়ে স্কোয়ার শেপে তোমাকে এটাকে ইউজ করতে হবে, যাতে ফ্লেক্সিবিলিটি ঠিক থাকে, ফ্লেক্সিবিলিটি যাতে নষ্ট না হয়ে যায় কোনো কারণে। এই জন্য আমাদের স্টিচিং করাটাও একটু স্পেশাল ভাবে করতে হবে, মানে যে কোনো ভাবে বা ডিজাইন করা বা অন্যান্য যে সব জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে আসলে ব্যবহার করব না, কারণ আমাদের ফ্যান্সি দরকার নেই, আমাদের এখানে দরকার শুধুমাত্র নর্মাল বা ফেব্রিকের পারফরমেন্সটাই আসলে আমাদের খুবই দরকার। এখানে স্টিচিং এর পারফরমেন্স বা স্টিচিং এর খুব ডেকোরেটিভ স্টিচ আমাদের এখানে প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে হেলমেট যদি আমরা তৈরি করতে চাই, ব্যালিস্টিক প্রোটেক্টিভ হেলমেট, হেলমেট, তাহলে আমাদের কি কি হতে হবে, মেইনলি কেভলার এন্ড গ্লাস ফেব্রিক আমাদেরকে ব্যবহার করতে হবে। ফরমেশন অফ শেড, হেড শেপ, মানে আমাদের মাথার যে শেপটা অনেকটা সেরকম ভাবেই তোমাকে ফেব্রিকটাও উইভিং করতে হবে। ঠিক আছে। এখন তোমরা বলতে পারো যে স্যার ফেব্রিক হেড শেপে কিভাবে আনবে, আসলে প্রথমে তো আমরা জানো যে এই ধরনের ফেব্রিক গুলো বা এই ধরনের হেলমেট গুলো সাধারণত মেটালিক হয়ে থাকে, অনেক সময় মেটালিক, হ্যাঁ, বেশি ইউজ করে। কিন্তু মেটালিক ইউজ করে হচ্ছে আউটার লেয়ারটা ইউজ করলেও ভিতরে যে লেয়ার গুলো থাকে, ভিতরের যে লেয়ার গুলো যেটা হচ্ছে আমার হেডের কন্টাকে থাকবে, সেগুলো কিন্তু আবার তোমার ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে আউটার লেয়ারে তোমার হার্ড শেপ থাকতেছে তা কিন্তু না, ভিতরে কিন্তু তোমার সফটনেস এর জন্য প্লাস স্ট্রেংথ, মানে দুইটা একসাথে ফিল আপ করার জন্য কিন্তু আবার তুমি দেখবা এখানেও খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে এই ফেব্রিকের কনস্ট্রাকশনটা। তাহলে আউটার লেয়ার বলো আর ইনার লেয়ার বলো, সব দিকেই তুমি ফেব্রিক শেপটা অবশ্যই হেড শেপের মতো নিয়ে আসবে, অর্থাৎ একটা তোমার হেলমেটের মতো নিয়ে আসবে। আর এখন তোমরা জানো যে অনেক তোমার মাল্টি লেয়ার ফেব্রিক হওয়ার কারণে, মাল্টি লেয়ার অর্থাৎ বিভিন্ন লেয়ারে ফেব্রিক হওয়ার কারণে দেখা যাচ্ছে এক একটা লেয়ার এক একটা ফেব্রিকের দেওয়া হচ্ছে, এক একটা টাইপ অফ ফাইবারের দেওয়া হচ্ছে, আলটিমেটলি সেটার স্ট্রেংথ আরো বেশি হচ্ছে। কারণ ভিতরে যেটা আমার লাগবে সেটা হচ্ছে কমফোর্টনেস, ওয়্যার পরিধান করার জন্য, প্লাস তোমার যে আমরা বলি টেম্পারেচার যে আসা যাওয়া করা, তারপরে সাউন্ড প্রুফিং, এই ধরনের অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়ার পরে দেন তুমি বাইরে একটা
হার্ট শেপে নিয়ে যাচ্ছ, মানে মাথার উপরে যাতে আঘাত করলে যাতে আমার মাথার শেপটা কোনোভাবেই যাতে সে ধরতে না পারে, মানে আমার যেই আহ, কি বলবো, যেই আঘাত আমার আসতেছে সেটা কোনোভাবেই যাতে মাথার উপরে এসে না পড়ে। বুঝতেই পারো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেড। তাহলে এটাকে যেভাবেই হোক সেভ করার জন্য আমরা দেখা যাচ্ছে ওই মেটালটাকে প্রথমে সাপোর্ট দিচ্ছি যাতে এই শেপটা মানে মাথার উপরে যাতে কখনোই না আসে পুরো আঘাতটা। সেকেন্ড হচ্ছে কমফোর্টনেস, অর্থাৎ ওইটার উপরে যখন প্রথম ফোর্সটা আসবে তখন এরপরে যাতে তোমার ওইটা সরাসরি তোমার বডিতে যাতে না আসে, সেটা বিভিন্ন লেয়ারে গিয়ে এটা অ্যাবজর্ব হয়ে যাবে ফোর্সটা। ঠিক আছে, হেডটা যাতে 100% সেফ থাকে। প্যাটার্ন কাটিং এন্ড প্যাচিং কিভাবে হচ্ছে এখানে দেখো, হ্যাভি ওয়েট নট কমফোর্টেবল। এটা তো আমরা বুঝতে পারতেছি যে তুমি মাথার উপরে অনেক বড় বোঝা তুমি নিয়ে আসলে চলতে পারবে না, তার মানে এটা লাইট ওয়েট হতে হবে। আর লাইট ওয়েট হওয়ার জন্য অবশ্যই তোমার এই স্টিলের থেকেও শক্তিশালী ফাইবার গুলো আমরা ব্যবহার করতেছি, ক্যাভলার এবং গ্লাস পেপে। তাহলে সেই ক্ষেত্রে এগুলোর আবার ওয়েট হালকা, মানে আমরা যেটা বলি ডেনসিটি অনেক হালকা। তাহলে একই সাথে দুই দিকে আমার অনেকগুলো প্রপার্টিস কে সে ফুলফিল করতে পারতেছে। প্রোটেকশন মেকানিজম অফ সফট বডি আর্মার, যদি সফট বডি হয় তাহলে সেটা আসলে কিভাবে তোমাকে প্রোটেক্ট করতেছে আসলে। তাহলে প্রথমে বলতেছে কি ফাইবার ফ্র্যাকচার, দ্য স্ট্রঙ্গার ইজ দ্য ফাইবার দ্য বেটার দ্য প্রোটেকশন অফ দ্য বডি আর্মার প্রোভাইডস। তাহলে ফাইবার যত শক্তিশালী হবে তত বেশি বেটার প্রোটেকশন তোমাকে দিচ্ছে, এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। মানে ফাইবার প্রথমে হচ্ছে ফাইবার, আমরা তো বলছি যে ফাইবার সিলেকশনটা হচ্ছে মেইন, তারপরে অন্যান্য কাজগুলো। এরপর আসছে ইয়ার্ন এবং ইয়ার্ন স্লিপেজ, ফাইবার এবং ইয়ার্ন স্লিপেজ। এখানে বলতেছে দিস হেল্পস দ্য প্রজেক্টাইল পেনিট্রেটস দ্য ফেব্রিক হোয়েন হিটিং বিটুইন টু ইয়ার্ন স্ট্র্যান্ডস। তাহলে যদি স্লিপেজ হয় তাহলে কি হবে, ওই যে প্রজেক্টাইল অর্থাৎ যে বুলেট বা সামথিং যেটা আসে তোমাকে আঘাত করতেছে সেটা সরাসরি পেনিট্রেট করার সুযোগ পাবে, মানে স্লিপ করবে, ইয়ার্ন গুলো সরে যাবে তাদের পজিশন থেকে। তো এটা হওয়া যাবে না, অর্থাৎ ইয়ার্ন স্লিপেজ যাতে না হয়, ফাইবার স্লিপেজ যাতে না হয়, সেই ধরনের ফাইবার প্রোটেকশন বা সেই ধরনের ফাইবার গুলোকে আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার বলা হচ্ছে কি ইয়ার্ন পুলিং আউট। ইয়ার্ন পুলিং আউট, অনেক সময় তোমরা জানো যে অনেক ধরনের ফেব্রিক আছে যেখান থেকে ইয়ার্ন গুলো খুলে আসতে চেষ্টা করে, তো সেরকম যদি হয় তাহলে কি হবে দেখো এখানে বলতেছে ইফ দ্য ইয়ার্ন আর নট রুটেড ইন দ্য ফেব্রিক ভেরি ওয়েল বা ওয়েল এনাফ, পুলিং আউট অফ দ্য ইয়ার্ন লিডস টু ইনডেন্টেশন টুয়ার্ডস বডি। তাহলে এগুলো কি করবে, তোমার বডির ভিতরে আসলে চলে যেতে বা পেনিট্রেট করতে সাহায্য করবে। তাহলে এই ধরনের মেকানিজম, মানে এই ধরনের জিনিস, এই ধরনের ঘটনা যাতে আমার ফেব্রিকের মধ্যে না থাকে, এই ধরনের প্রপার্টিস যাতে না থাকে এক কথায়। ঠিক আছে, তাহলে ফাইবার সিলেকশন প্লাস ইয়ার্ন স্লিপেজ এবং ইয়ার্ন পুলিং আউট, এই ধরনের জিনিসগুলো যাতে ফেব্রিকের মধ্যে না থাকে এটা আমাকে দেখতে হবে। এখন ফাইবার সিলেক্টরের জন্য যেখানে বলতেছে কি ফিল্টার ফর বডি আর্মার, ফিল্টার যদি করতে চাও বা কি ধরনের ফাইবার তুমি যদি চয়েস করতে চাও তাহলে এখানে দেখো এখানে কি বলতেছে অ্যারামিড ফাইবার তুমি ইউজ করতে পারো, যেটা ডেনসিটি 1.44। এর মধ্যে অ্যারামিডের মধ্যে আবার জানো এটা হচ্ছে একটা ক্লাসিফাইড গ্রুপ, এই গ্রুপের মধ্যে হচ্ছে ক্যাভলার, তরন, তারপরে টেকনোরা, এই ধরনের ফাইবার গুলো এখানে থাকে। তো এই ফাইবার গুলো হচ্ছে তোমার নতুন আর কি। অ্যারামিড যেটাকে আমরা বলি নাইলন, সেই নাইলনের এক একটা গ্রুপ, মানে রিং স্ট্রাকচার। নাইলন হচ্ছে একেবারে চেইন স্ট্রাকচার, আর এরা হচ্ছে রিং স্ট্রাকচারের ফাইবার। এরপর বলা হচ্ছে কি পলিইথিলিন। পলিইথিলিনের মধ্যেও তোমরা অলরেডি এই ফাইবারটা সম্পর্কে এখন একটু জানো, ডাইনিমা, তারপর স্পেকট্রা, হ্যাঁ পলিইথিলিন। তাহলে পলিইথিলিন নর্মাল যে পলিথিন সেটার স্ট্রাকচার, তবে এটার মধ্যে এখন রিং স্ট্রাকচার বসানো হচ্ছে, মানে কেমিক্যালি আমরা এটাকে মডিফাই করা হয়েছে। মডিফাই করার পরে এটার ডেন্সিটি কত আসতেছে দেখো, 0.94, মানে 7। অনেক হালকা একটা লাইট ওয়েট ফাইবার ইউজ হচ্ছে এবং এটার স্ট্রেংথ কিন্তু নর্মাল পলিথিনের থেকে অনেক বেশি, মানে ইথিলিনের থেকে অনেক বেশি। তাহলে তখন তুমি আরো হাই স্ট্রেংথ বা ব্যালিস্টিক তোমার ফেব্রিক গুলো তৈরি করার জন্য এই ফাইবার গুলো চয়েস করতে পারো। আর আদার ফাইবারের মধ্যেও আছে যেমন জাইলন, তারপরে পিবিও এবং টয়োবো, এই ধরনের ফাইবার গুলো এখন বর্তমানে ব্যবহার করতেছে। আর নাইলন এখানে নর্মালি লেখা হয়েছে, যদিও আদার যদি তুমি ইউজ করতে চাও, কারণ এখানে হাই স্ট্রেংথ ফাইবার আছে অলরেডি নাইলনের গ্রুপ। তারপরেও যদি তুমি চাও যে না কিছু নর্মাল প্রোটেকশনের জন্য তুমি ব্যবহার করবা, তাহলে তুমি তখন সেসব জায়গায় এগুলো ইউজ করা যাবে। তাহলে মেইনলি আমরা এই স্পেশাল টাইপ অফ এই ফাইবার গুলোই আসলে বেশি ব্যবহার করা হয় সাধারণত এই তোমার বডি আর্মারের জন্য।
এখানে ছোট্ট একটা তুলনা দেওয়া হয়েছে, দেখো যে টেক্সটাইল ফাইবার ভ্যাস স্টিল ব্যালিস্টিক প্রোটেকশন। যদি স্টিল দিয়ে তুমি প্রোটেকশন দাও আর ফাইবার দিয়ে যদি প্রোটেকশন দাও, তাহলে আসলে কেমন ঘটনা ঘটতে পারে তার একটা তুলনামূলক করা হয়েছে, চার্ট তৈরি করা হয়েছে। যেমন টেনজাইল স্ট্রেংথ স্টিল ওয়্যারের ক্ষেত্রে থাকবে কত, 4000 মেগাপ্যাসকেল। ব্যালিস্টিক নাইলনের ক্ষেত্রে থাকবে 2400। কেভলারের ক্ষেত্রে থাকবে কত, 3400। এবং ডাইনিমার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা থাকবে হচ্ছে 2700 মেগাপ্যাসকেল পর্যন্ত। মডুলাস যদি দেখো, ইয়ার্ন মডুলাস যেটা, এটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, মানে ব্রেকিং স্ট্রেংথ যেটা বলি আমরা সাধারণত সেটা। আর মডুলাস এখন হচ্ছে যেটা আসলে তোমার স্ট্রেংথটা কাজে লাগবে, যেটা সেই অংশটাকে বলা হচ্ছে কি, স্টিল ওয়্যারে সাধারণত হচ্ছে 18, ব্যালিস্টিক ইয়ার্ন যেটা সেটাকে নাইলন সেখানে হচ্ছে 4.5। কেভলারের ক্ষেত্রে দেখো এটা প্রায় 95, মানে বহুগুণ বেশি। তারপরে ডাইনিমা হচ্ছে আরো মানে ওইটার কাছাকাছি, মানে এই দুইটা ফাইবার প্রায় কাছাকাছি, এন্ড স্টিলের থেকে কয়েক গুণ বেশি। আমি যদি একটু বলি, মানে প্রায় 5 গুণ বেশি তার স্ট্রেংথ। ইলংগেশন প্রপার্টিসটা যদি এখান থেকে দেখো, তাহলে 1:1 এটার ইলংগেশন প্রপার্টিস। এখানে 19, মানে যেহেতু বুঝতে পারতেছো নাইলন ফাইবার, সেটার ইলংগেশন বেশি হয়, যেটা আমরা দরকার নেই। মানে ইলংগেশন বেশি হলেও যে আমরা বলছিলাম স্লিপেজ বেশি হবে, আলটিমেটলি সেটা আমার জন্য ক্ষতিকর আর কি। কেবলারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কত, 3.5, এবং ডাইনিমার ক্ষেত্রে দেখা যাচ্ছে 3.5। তাহলে স্টিলের ক্ষেত্রে তোমার ইলংগেশন সবচেয়ে কম, বাট কেবলার এবং ডাইনিমার ক্ষেত্রে কিছু প্রপার্টিস একটু বেশি, সামান্য মানে কি বলবো ইলংগেশন হচ্ছে, বাট অনেক বেশি না আর কি। নর্মাল ইয়ানের থেকে অত বেশি না, এটা খুব কম ইলংগেশন করে। বাট এটার মধ্যে বুঝতে পারতেছি স্টিলের থেকে কিছু ইলংগেশন তার মধ্যে আছে, স্টিলটা একেবারেই কম, মানে এটা সরাসরি ভেঙে যাবে আর কি আমরা যেটা বলি। তবে কেবলার বা ডাইনিমা যদি ইউজ করো, এটা প্রথমে ভাঙবে না, প্রথমে সামান্য ইলাস্টিক হবে, তারপরে ভাঙবে। মানে আমি যেটাকে বলি যে সরাসরি এটা আসলে ব্রেক করবে না, এটা প্রথমে সে অ্যাবজর্ব করতে চেষ্টা করবে তোমার ফোর্সটা, মানে 3.5% পর্যন্ত সে বেড়ে নিজেকে বর্ধিত করবে, তারপরে সে কি করবে, এটাকে অ্যাবজর্ব করতে চেষ্টা করবে। যদি অ্যাবজর্ব করতে পারে এর মধ্যে, তাহলে তার প্রপার্টিসটা মানে সে আবার আগের জায়গায় ফিরে যাবে, কেবলার ফাইবারটা তার আগের জায়গায় ফিরে যাবে, ডাইনিমা ফাইবার তার আগের জায়গায় ফিরে যাবে, এবং তোমার সেই ফোর্সটাকেও সে প্রোটেকশন দিয়ে দিল। আর যদি এর চেয়েও বেশি ফোর্সে আসে, তখন দেখা যাবে সে হয়তোবা তোমার এটা একটা লেয়ার ব্রেক করলো, তারপরে লেয়ার আবার আগের মতো কাজ করবে, এরকম আর কি বিষয়গুলো এরকম ভাবে সে একটার পর একটা কাজ করবে। এবারে ডেনসিটি যদি আসো, ডেনসিটিতে যদি দেখো, তাহলে দেখো স্টিল ওয়্যারের ডেনসিটি কত, 7.8, হিউজ। ব্যালিস্টিক ইয়ানের ক্ষেত্রে মানে নর্মাল ফাইবারের ক্ষেত্রে ইলাস্টিক মানে ডেনসিটি তো অনেক কম। কেবলারের ক্ষেত্রে বুঝতে পারতেছো 1.44, এবং ডাইনিমার ক্ষেত্রে আর একটু কম, মানে এটা থেকে এটা হালকা আর কি, এটার থেকে ওইটা হালকা। তাহলে এদের হালকার থেকে তুমি স্টিল ওয়্যার কত ভারী সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে, প্রায় 7 গুণ 8 গুণ ভারী একটা মেটালিক জিনিস। তাহলে বুঝতে পারতেছো যে হেড ম্যাটেরিয়াল বা বডি আর্মার বা অন্যান্য জিনিসগুলোর জন্য এখন আমরা এইসব ভারী মেটালিক ওয়্যার গুলো আমরা আসলে ব্যবহার করতে চেষ্টা করব না, আমরা এই স্পেশাল টাইপ অফ ফাইবার গুলো ব্যবহার করতে চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। ওকে, মানে এই প্রপার্টিস গুলো গুরুত্বপূর্ণ আর কি। ওই যে তোমাদেরকে একটা আমরা ছোট্ট একটা শর্ট নোট লিখতে বলছি, শর্ট নোট না অবশ্য, ফাইবার প্রপার্টিস লিখতে বলছিলাম আর কি। তো ফাইবার প্রপার্টিস এর মধ্যে ওই জিনিসগুলো, এই ভ্যালু গুলো খুবই গুরুত্বপূর্ণ। 4টা ফাইবার যদি তুমি একসাথে এইভাবে কম্পেয়ার করতা বিভিন্ন ভ্যালু দিয়ে, তাহলে সেটা হচ্ছে বেস্ট, যে 4টা ফাইবারকে তুমি ঠিক মতো প্রপার্টিস এবং ইউজ গুলোকে আইডেন্টিফাই করতে পারছো। আর যদি তুমি এরকম ভ্যালু গুলো দিয়ে আইডেন্টিফাই করতে না পারো, শুধুমাত্র লেখো যে হাই লো, তাহলে আসলে অ্যাকচুয়াল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে তোমার অজানা থেকে যাবে। আর যদিও আমাদের হয়তো প্রথম প্রথম বুঝতে তোমার অসুবিধা হয় যে স্যার মডুলাস কি জিনিস, স্যার টেনজাইল স্ট্রেংথ কি জিনিস, স্যার ইলংগেশন, আসলে ইলংগেশন এই ভ্যালুটা দিয়ে কি করব, ডেনসিটি এটা দিয়ে আসলে কি করব, এটা তো ভ্যালু, জাস্ট একটা মান। আসলে এই মানগুলো দিয়েই কিন্তু তোমাকে তুলনা করতে হবে। মানে এমন না যে এই মানটা এরকম আছে বইয়ের মধ্যে, এটা রেখে দিলাম, এই ফাইবারের জন্য এটা থাকলো, বাস হয়ে গেল। আসলে সেটা না, আসলে এই ফাইবারের এই বৈশিষ্ট্যগুলোর কারণেই আসলে তাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে ব্যবহার করতেছি। এই জন্য তোমরা যে কোনো ফাইবারে যখন স্টাডি করতে যাবা, তখন চেষ্টা করবা
যে তার এই কিছু প্রপার্টিজ বা ভ্যালু গুলোকে কম্পেয়ার করা যায় কিনা, একটার সাথে একটা নিয়ে আসা যায় কিনা। এটা 2টা ফাইবার হোক বা 3টা ফাইবার হোক, 4টা ফাইবার হোক, এমনকি তোমার যত ফাইবার আছে সবগুলোই হোক। অর্থাৎ আমরা তোমাদেরকে কয়েকটা চার্ট বানাইতে চেষ্টা করছিলাম যে দেখানোর জন্য যে কিভাবে সাধারণত এগুলো কম্পেয়ার করা দরকার হয় অ্যাপ্লিকেশন বেসড। কারণ ওইরকম ভাবে তোমাকে চার্ট না বানালে তুমি আসলে কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবে না, তুমি সিলেক্ট করতে পারবে না কোন ফাইবারটা তুমি ব্যবহার করবে। এই সাথে সাথে তোমার এইগুলো বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে যে আমি যে এই ফেব্রিকটা তৈরি করব তার টেনজাইল স্ট্রেংথ কি বেশি লাগবে না কম লাগবে। হ্যাঁ বেশি লাগবে, ঠিক আছে, তাহলে স্টিল ওয়্যার ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, স্টিল ওয়্যার ইউজ করলে এখন তো আমার এই বৈশিষ্ট্যগুলো খারাপ, মানে এগুলো আমার ব্যবহারের জন্য সমস্যা। তো এটার থেকে আমি স্ট্রেংথ বেশি পাচ্ছি এটাতে, বাট টেনজাইল স্ট্রেংথ একটু কম, কিন্তু তার মডুলাসটা অনেক হাই, আবার এটা হালকা লাইট ওয়েট, আবার এটা ইলংগেশনও কিছু পরিমাণ বেশি এটার থেকে। তা আলটিমেটলি আমি এই ফাইবারটাকে চয়েস আর করবো না, আমি তখন এই ফাইবারটাকে চয়েস করবো। এরকম ভাবে তোমাকে কি করতে হবে, কিছু প্রপার্টিজ গত দিক থেকে তোমাকে কম্পেয়ার করে দেন তুমি ফাইবার সিলেক্ট করতে হবে। এখন এখানে আমি যেমন ক্যাবলার এবং ডাইনিমা রাখছি, তো এখানে বুঝতেই পারতেছো যে আমাদের পরিচিত এখন ক্যাবলার এবং ডাইনিমা, বাট আরো ফাইবার কিন্তু ইউজ করা হচ্ছে। তাহলে তোমাকে কম্পারেটিভলি যদি তুমি ওই ফাইবার গুলো সম্পর্কেও বিভিন্ন তথ্যগুলো অ্যানালাইসিস করতে পারো, তারপরে তুমি কম্পেয়ার করতে পারো, তাহলে তুমি তখন ওই ফাইবার গুলোর মধ্যেও তুমি এটার সাথে তুলনা করতে পারবা যে আমি ক্যাবলার ইউজ করবো, ডাইনিমা ইউজ করবো, না তাওরন বা টেকনোরা বা তোমার স্পেকট্রা অথবা পিবিও, তাহলে এগুলো আমি ব্যবহার করবো কিনা। ঠিক আছে। আবার মার্কেটের তুমি কস্ট এখানে অ্যাড করতে পারো, কস্টিং কেমন করবে তুমি ব্যালিস্টিক কমপ্লিট তারপর প্রতি মিটার বা প্রতি কাউন্ট, একটা নির্দিষ্ট কাউন্টের জন্য তুমি আবার এখানে হিসাব করতে পারো যে প্রত্যেকটা ইয়ারের কস্টিং কেমন হবে। তো তুমি কস্টিং এর উপর বেস করে তুমি আরো অনেক ডিসিশন নিতে পারবে। অর্থাৎ যত বেশি তুমি অপশন রাখবা, যত বেশি অপশন তুমি এখানে রাখতে পারবা, তত বেশি তুমি এটাকে ব্যবহার করতে পারবা। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আর কি আরেকটা ফাইবার অর্থাৎ কেবলার ইয়ানটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেইলস এখানে একটু আনতেছি যে ডিফারেন্ট টাইপস অফ কেবলার ফেব্রিক। ফেব্রিকের অনেকগুলো মডেল আর কি, যে তোমার সায়েন্টিস্টরা অলরেডি এই ধরনের কয়েকটা নাম্বারিং করছে, কেবলার 29, কেবলার 49, কেবলার 68, 100, 119, মানে বিভিন্ন মডেল, মানে ওরা কি বলবো এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে চেষ্টা করছে। যেমন এই ক্যাটাগরিতে তুমি দেখতেছো যে এখানে কি আসতেছে যে ইয়ার্নের কাউন্টটা 700 20 ডেনিয়ার, 1000 ডেনিয়ার অথবা 1500 ডেনিয়ার পর্যন্ত। আবার 49-এ দেখো 1420 অথবা 2840 ডেনিয়ার পর্যন্ত ইয়ানের কাউন্ট ইউজ করতেছে। আবার কেবলার 68-এ কি করতেছে, মিডিয়াম টাইপ অফ ইয়ান ইউজ করতেছে, দেখা যাচ্ছে 29 থেকে 49 পর্যন্ত। কেবলার 100-এ কি করতেছে দেখো, কালার্ড কেবলার, মানে এগুলো কিন্তু কালার্ড না, বাট এখানে কালার্ড কেবলার ইউজ করা হচ্ছে। 109-এ কি করা হচ্ছে, এখানে 19-এ এখানে ইউজ করতেছে হাই ডিউরেবিলিটি। 129-এ ব্যবহার করতেছে কি হাই টেনাসিটি, এটা ডিউরেবিলিটি বেশি, এটা টেনাসিটি আরো বেশি। আবার প্রোটেরা যেটা কেবলার প্রোটেরা যে টাইপ, সেখানে রাখতেছে কি হাই টেনাসিটি এন্ড হাই অ্যাবজর্বেন্সি। তাহলে বুঝতে পারতেছো অ্যাবজর্বেন্সি প্রপার্টিসটা এখানে মডিফাই করা হয়েছে। আবার 49, এই 49 849 এই দুইটা প্রায় কাছাকাছি, দেখো এটা দুইটা একই। আলটিমেটলি এখানে কি বলা হচ্ছে হাই মডুলাস, আলট্রা হাই মডুলাস। হ্যাঁ, তাহলে এখানে ইয়ার্নের কাউন্ট দেখেই তুমি বুঝতে পারতেছো যে এখানে মোটা চিকনের একটা বিশাল গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আলট্রা হাই মডুলাস। যদি তুমি চাও সেই ধরনের জন্য তুমি এই ধরনের ইয়ার্ন দিয়ে যে ফেব্রিক গুলো তৈরি করবা, সেই ধরনের ফেব্রিক গুলোকে আমরা কেবলার 49 বলে ক্লাসিফাইড করতে পারি। তাহলে একই ফাইবার অর্থাৎ কেবলার, সেটা দিয়ে তুমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় প্রপার্টিসে তুমি এটাকে মডিফাই করে নিতে পারো। ঠিক আছে, এখানে সেটাই আসলে একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে তুমি এরকম অন্যান্য ফাইবার গুলোকেও তাদের কাউন্ট প্লাস অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে তার উপর বেস করে দেখা যাবে তুমি অনেকগুলো ভ্যারাইটিস এখান থেকেই বের করতে পারবে তোমার প্রয়োজন অনুযায়ী যেটা তুমি চাচ্ছ। আচ্ছা, এখানে দেখো আরেকটা কি বলা হচ্ছে যে দ্য অ্যারামিড ফাইবার ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডুপন্ট, এটা হ্যাঁ ডুপন্ট, ইন 1970। The performance to weight ratio are for higher for Kevlar than for nylon fabric jacket would now be used to protect against direct impact by the bullet. তাহলে এই ধরনের অ্যারামিড ফাইবার বা কেবলার, এটা দিয়ে সরাসরি বুলেটের এগেইনস্টে আসলে যে ফেব্রিক গুলো আমরা ইউজ করতেছি সেটা আসলে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই সময়ে।
Since the 1970s, the performance of aramid has been further improved, and this has led to far greater performance to weight ratio. ওয়েট রেশিও মানে বুঝতে পারতেছো যে ওই যে আমরা বলছিলাম ওই সময়ে যেই কেবলার ফাইবার ইউজ করা হতো বা ফেব্রিক ইউজ করা হতো তার তুলনায় এটা এখন বর্তমানে অনেক লাইট করা হয়েছে, অনেক মডিফাই করা হয়েছে। হ্যাঁ, ডেনসিটি যা আছে সবকিছু মডিফাই করা হয়েছে, ফেব্রিকের লেয়ার চেঞ্জ করা হয়েছে, ইয়ার্ন কাউন্ট চেঞ্জ করা হয়েছে। তো বেশ অনেক ইমপ্রুভমেন্ট এখানে বর্তমানে এখন চলে আসছে, এটা তাও অনেক আগের কথা, বর্তমানে আরো বেশি। Improvement have also been achieved by using finer fabrics. However, coarser fabrics may still be used a grounds of cost. মানে কস্টিং এর উপর বেস করে তুমি কোর্সার ফেব্রিকও বানাইতে পারো বা ইউজ করতে পারো। বাট ফাইনারটা ইউজ করা হচ্ছে কেন? ওই যে বললাম লাইট ওয়েটের জন্য। যত হালকা হবে সেটা পরিধান করতে ব্যবহার করতে তত বেশি সুবিধাজনক। তবে সমস্যা কি, ওই যে বেশি হালকা হলে কি হবে, সে আসলে প্রোটেকশন দিতে পারবে না। তার জন্য কোর্সার ফেব্রিকই এখনো জনপ্রিয়, তবে সায়েন্টিস্টরা চাচ্ছে এটাকে আরো হালকা করে সেই একই রকম প্রোটেকশন দেয়া যায় কিনা, এটাই আসলে তাদের মূল লক্ষ্য আর কি। যত বেশি হালকা করে যত বেশি হাই প্রোটেকশন দেয়া যায়, এটা হচ্ছে তাদের মেইন লক্ষ্য। আচ্ছা, মোর রিসেন্টলি পিবিও যেটা আমরা বলতেছি জাইলন, এই ফাইবারটা বাই টয়েবো, এই এদের ধারা যেটা আবিষ্কার হয়েছে সেই ফাইবারটা রিসেন্টলি এখন ইউজ করা হচ্ছে। দ্য ফাইবার আর ফর স্ট্রঙ্গার দেন কেবলার বাট হ্যাভ প্রবলেমস উইথ ডিগ্রেডেশন। এটা নট ডিগ্রেডেশন, ডিগ্রে, হ্যাঁ জি, ডিগ্রেডেশনের জন্য দেখা যাচ্ছে ফাইবারটা আসলে ওই কি হয়, ওই যে গলে যায় বা মেল্ট হয়ে যায় বা এটা ডিস্ট্রয় হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই কারণে এই ফাইবারটা যদিও জনপ্রিয়তা পাচ্ছে বাট এটা মানে লঙ্গার লাস্টিং বা ডিউরেবিলিটিটা পাচ্ছে না। এখন নতুন একটা ফাইবার নিয়ে আসছে, এই নিউ ফাইবার M5 ইজ আন্ডার ডেভেলপমেন্ট ইন দ্য ইউএস। হ্যাঁ, এটা একটা সিক্রেট একটা লাইন আর কি, যে তারা একটা নতুন ফাইবার ডেভেলপ করার জন্য ইউএস মিলিটারি তারা ট্রাই করতেছে। তো এখানে হয়তো আরো লাইন আসবে, অর্থাৎ বর্তমান সিচুয়েশনে হয়তো দেখা যাচ্ছে নাম না জানা অনেক ফাইবার তারা আসলে ডেভেলপ করা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলতেছে, এটা নিয়ে এখনো কাজ করতেছে, এখনো তারা জ্যাকেট বানাচ্ছে, বানিয়ে সেটা বুলেট দিয়ে আঘাত করতেছে, আঘাত করে আবার টেস্ট করতেছে যে হ্যাঁ এটা চলে কিনা বা এর থেকে বেটার আনা যায় কিনা। এভাবে তারা কন্টিনিউয়াসলি একটার পর একটা কাজ, একটার পর একটা ফাইবার ট্রাই করতেছে। এবং এই ধারণাটা দেখেই বুঝতে পারতেছে যে ফাইবারকে তারা কিভাবে মডিফাই করে। প্রত্যেকবার এক একটা করে নাম্বার দিচ্ছে, এক একটা করে মডিফাই করতেছে এবং সেটার পরের ভার্সন নিয়ে আসতেছে। প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, মানে একটার পর একটা ভার্সন তারা নিয়ে আসতেছে একই জিনিসের উপরে কন্টিনিউয়াস, যেই আমরা বলতেছি যে এক্সপেরিমেন্ট করে করে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারতেছি কথাটা? ইম্পর্টেন্ট জায়গা আর কি, এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও হয়তোবা মুখস্থ করলে শুধু মুখস্থই হবে আলটিমেটলি। স্যার এখান থেকে কোশ্চেন আসতে কেমন কোশ্চেন আসতে পারে? এখানে কোশ্চেন গুলো অনেক রকম, এখানে আসলে কোশ্চেন তোমাকে ফিক্সড করে কোনো কোশ্চেন বলা যাবে না। যেমন এখানে তোমাকে ফেব্রিকের কথা বলেছে, ফেব্রিক প্রপার্টিস রিকোয়ার্ড, ঠিক না, ফেব্রিক প্রপার্টিস রিকোয়ার্ড। তারপরে তোমার এখানে যদি বলা হয় যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু প্রডিউস তোমার ব্যালিস্টিক ফেব্রিক্স, তাহলে কি কি রিকোয়ারমেন্টস তোমার লাগবে ফেব্রিক তৈরি করার জন্য। তাহলে ফেব্রিক তৈরি করার জন্য এখানে তুমি এখন অলরেডি অনেকগুলো আইডিয়া পাচ্ছ, ফাইবার, ফেব্রিক, তারপরে তোমার মেইনলি তো দুইটাই, ঠিক না, ফাইবার এবং ফেব্রিকের কনস্ট্রাকশন। তাহলে এই দুইটাই ফার্স্ট, এরপরে তোমার মেকানিজম, সেটা আসলে কিভাবে প্রোটেকশন দিচ্ছে, এই ধরনের কথাগুলো এখানে একটার পর একটা চলে আসতে থাকে। এখন তুমি কথা হচ্ছে কত ডিটেলসে দিবা বা কত শর্টে দিবা, এটা হচ্ছে মেইন কথা, যে তুমি কি ডিটেলসে আনবা না শর্টে আনবা। আবার যদি তোমাকে বলা হয় শুধু ফাইবার সম্পর্কে বলো, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট ফাইবারস ইউজড ইন প্রডিউসিং ব্যালিস্টিক টেক্সটাইল, তাহলে ব্যালিস্টিক টেক্সটাইলের বিভিন্ন ফাইবার গুলো এখন তুমি কয়টা ফাইবারের নাম জানো সেটার উপরে বেস করে তুমি কি কিন্তু তার প্রপার্টিজ বা ডিসক্রিপশন করতে পারো, যে আমি কি কি ফাইবার ব্যালিস্টিক আর্মার তৈরি করার জন্য বা বডি আর্মার তৈরি করার জন্য আমি ব্যবহার করব। তো কোনটা বেটার হবে, তোমাকে যদি আমি এরকম একটা বলি, আরেকটা কোশ্চেন অ্যাড করে দিয়ে বলি যে হুইচ উইল বি দ্য বেটার অপশন এন্ড হোয়াই। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন যদি তোমাকে অ্যাড করি যে কোনটা বেটার হবে তুমি মনে করতেছো এবং কেন, তাহলে তোমাকে এরকম একটা ছোট্ট কোশ্চেনও যদি দেওয়া হয়, তাহলে তুমি তখন এই ফাইবার গুলো সম্পর্কে একটু যদি ধারণা থাকে, যেমন আমরা এখানে একটা ধারণা নিতে চাইলাম যে কিরকম থাকতে পারে বা কেমন হইতে পারে, তাহলে তোমার কাছে মনে হচ্ছে সাপোজ আমি তোমার বললাম যে এখন আমি জানি যে কেবলার ইউজ করা হচ্ছে,
তাহলে তোমার কাছে মনে হচ্ছে যে ক্যাবলারটা, হ্যাঁ স্যার অনেকগুলো ফাইবার আছে তার মধ্যে ক্যাবলারটা বেশি বেস্ট এখনো। তাহলে কেন বেস্ট, মানে কি কি কারণে তুমি এটাকে বেস্ট বলবা? তাহলে সেই কথাগুলো কিন্তু এখানে সিরিয়ালি তুমি চাইলে আইডেন্টিফাই করে বলতে পারো বা মেনশন করতে পারো যে স্যার আমি এই প্রপার্টিস এর জন্য ক্যাবলারকে বেশি করতেছি, মানে প্রিফার করতেছি, অন্য ফাইবার গুলোকে আমি খুব একটা প্রিফার করতেছি না। ঠিক আছে, এরকম ভাবে তুমি তোমার মানে নিজস্ব যেই ধারণাটা তুমি পাচ্ছ এই ফাইবার বা এই ধরনের টেক্সটাইল গুলো স্টাডি করে, তখন তুমি তোমার মতো করে এখানে কমেন্টস গুলো দিতে পারো। তবে কথা হচ্ছে যুক্তি থাকতে হবে, মানে তোমার অ্যান্সার গুলোতে অবশ্যই আহ, মানে যুক্তি থাকতে হবে যে কেন তুমি আসলে চয়েস করতেছো, কেন করতেছো না। মানে যখন আমি বলবো যে কেন করতেছি, তার মানে অবশ্যই তোমাকে একটা কারণ দেখাতে হবে যে এইটা এই কারণে আমি ওই ফাইবার গুলোকে বাদ দিচ্ছি, এটা আমি করতেছি না, ওদেরকে সিলেক্ট করতেছি না। ঠিক আছে, এই ধরনের আসলে কোশ্চেনকে তোমাকে আহ, যদি তুমি যতটুকু আছে অতটুকু যদি একটু ভালোভাবে কয়েকবার রিডিং করো, তোমাকে আসলে একটু চিন্তা করতে হবে যে তুমি কি শিখলা, হোয়াট ইউ হ্যাভ লার্নড। কোশ্চেনটা আসবে তারপরে, কোশ্চেন আগে আসবে না, কোশ্চেন আসবে তারপরে, যে তুমি যা শিখছো তার উপর বেস করে কোশ্চেনটা আসবে। ঠিক আছে, এই জন্য যতটুকু করা হচ্ছে অতটুকু তুমি একটু ভালোভাবে স্টাডি করতে চেষ্টা করবে, যে আমি যতটুকু পড়ছি এখান থেকে আসলে আমি কি শিখলাম এটা পড়ে। এমন না যে আমি এটা মুখস্থ করছি, বাট এটা আসলে পড়ে আমি কি শিখলাম। তাহলে পড়ে আমি শিখতে পারতেছি কি যে বিভিন্ন ফাইবার, বিভিন্ন ফেব্রিক গুলো কিভাবে তৈরি হচ্ছে ব্যালিস্টিক টেক্সটাইলের ক্ষেত্রে। আবার এই ফাইবার গুলোর মধ্যে বোঝাই যাচ্ছে আমাকে অনেকগুলো অপশন আছে, যে আমি এখানে ভালো খারাপ বা এই বৈশিষ্ট্যের কারণে এটাকে নিচ্ছি, এটাকে অ্যাভয়েড করতেছি। আবার রিসার্চাররা কিন্তু বসেও নাই, হ্যাঁ রিসার্চাররা বসেও নাই যে আমি এই ফাইবারটা দিয়েই আসলে তৈরি করবো। তারা কিন্তু আরো নতুন নতুন ফাইবার ডেভেলপ করার জন্য বসে আছে এবং ট্রাই করতেছে যে এটা থেকে আরো বেটার আনা যায় কিনা। তো আলটিমেটলি এভাবেই তোমার ট্রাই করতে হবে, যে তুমি এটাও বলতে পারো যে স্যার বর্তমানে এক্সিস্টিং এটা সবচেয়ে ভালো, বাট আমরা আরো আহ, তার প্রপার্টিজ গুলোকে ডেভেলপ করতে চাই বা পারবো, এবং যদি চাই তাহলে এটাই হচ্ছে তার ফিউচার, মানে এটার এগেনস্টেই হয়তো বা সামনে আরো নতুন মডেল চলে আসবে। এরকম তুমি অনেকগুলো কথা বলতে পারো। এছাড়াও তুমি পার্সোনালি কিছু স্টাডি করতে পারো এটা নিয়ে। পার্সোনালি যদি তোমার মনে হয় যে বই থেকে বা অন্যান্য জায়গা থেকে তুমি এটা সম্পর্কে আরেকটু পড়ে নিয়ে তারপরে তোমার নলেজটা আরেকটু বাড়িয়ে নিতে পারো। বিষয়গুলো এরকম আর কি। স্যার পার্সোনাল কিছু দিলে তো স্যার এটা তো মার্ক পাওয়ার সম্ভাবনা কম থেকে না না যায়। মার্কস, তোমার তো সঠিক থাকতে হবে। পার্সোনাল বলতে ওইটা না যে ভুল জিনিস, সঠিক তথ্য থাকতে হবে। ঠিক আছে, এই যেমন তোমরা কি করো ওই যে অনলাইনে ভুল সার্চ করো, ভুল সার্চ করো, কারণ অনলাইনে একটা কিছু সার্চ করলে দেখা যাবে অনেক ভুল ইনফরমেশন চলে আসে। এই জন্য তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে তুমি কি সঠিক জিনিস নিতেছো না ভুল জিনিস নিতেছো। ঠিক আছে, এগুলো মানে একটু ঝামেলা আছে, মানে এই জন্য অনলাইনকে আমরা প্রিফার করতে চাই না আর কি। শুরুতেই অনলাইনে আমি যাইতে চাচ্ছি না। শুরুতে তুমি বইয়ের কাছে যাবে, বইয়ে যদি না পাও, হ্যাঁ বইয়ে আমি খুঁজতেছি বাট বইতে আমি পাচ্ছি না, তখন তুমি অনলাইনে যাবে। তোমরা যেটা করো সরাসরি আগে অনলাইনে যাও, যেটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি আর কি। কারণ ওইটা কি ভুল না সঠিক তুমি বুঝতেছো না। যেমন ওই যে একটা স্যার মেয়ে কোশ্চেন তো আসছে, স্যার বইয়ে পাওয়া যায় না স্যার। কোয়েশ্চেন তো বইয়ে পাওয়া যাবে না, কোয়েশ্চেন তো তোমার আগে মানে পয়েন্ট জানতে হবে, এই এই জায়গায় থাকতে পারে, বুঝতে পারতেছো, এই জায়গাটায় থাকতে পারে, এরকম একটা কনসেপ্ট তোমার থাকা উচিত। খুব কম স্যার, দুই একটা কোশ্চেন হয়তো বা এরকম খুঁজে রেয়ার পাওয়া যেতে পারে স্যার বইয়ে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই স্যার দেখা যায় আমাদের পড়ার নলেজ অথবা নেট থেকে লিখতে হয় স্যার। না না, নেট থেকে মানে লেখার সময় সতর্ক তো থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি সেটাই বলতেছি, নেটে অনেক ভুল আছে। কারণ এগুলো তো বুঝলো তোমরা, বুঝবা অনেক স্টুডেন্ট লেখে আর কি এগুলো, বুঝছো। এই তোমাদের মতো স্টুডেন্ট বা তোমাদের থেকে আরো মানে জানে না ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে। আবার অনেকে আছে যে তোমার জাস্ট পেজের পপুলারিটি বাড়ানোর জন্য নিজেরাই মানে ও মানে ওইটা সম্পর্কে কোনো ধারণাই নাই, সে আসলে ওইটা সম্পর্কে লেখা মানে মার্কেট পেতে চাচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে এই জন্য সমস্যা আর কি। কারণ মানে আমি ওটা তো না পড়ে বলতে পারবো না যে এটা সঠিক না ভুল, হ্যাঁ ওটা পড়ে আগে বুঝতে হবে যে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে তার। এই যেমন M9 M5, হ্যাঁ এটা সম্পর্কে বইগুলোই পর্যন্ত এখনো জানে না। হ্যাঁ, যে আমরা নিজেরাও আসলে জানি না M5 সম্পর্কে তারা কিভাবে ডেভেলপ করতেছে। তো এখন এমন অনেক ধরনের নাটক নাটক দিয়ে দেখা যাচ্ছে এটা নিয়ে অনেক কিছু করে ফেলবে। তাহলে এগুলো হচ্ছে একটু ঝামেলা আর কি আমাদের জন্য, যে আসলে সেটা সত্য কিনা। কারণ একটা উপযুক্ত রেফারেন্স ছাড়া এটা এগুলো সম্পর্কে কমেন্টস করা খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, যেটা সম্পর্কে এখনো রিসার্চ চলতেছে, এখনো ডেভেলপমেন্ট চলতেছে, সেটা সম্পর্কে আমি এখনই কমেন্ট করতে পারবো না। যদি তুমি রিসার্চ আর্টিকেল পড়তে পারো, রিসার্চ ওই যে তোমাদেরকে একটা আর্টিকেল দিলাম,
সেটার মতো যদি পড়তে পারো আর্টিকেল, যে সোর্স আছে স্যার একেবারে এক্সাক্ট, এত সালে পাবলিশ হয়েছে, এত তারিখে, এত তারিখে, এত পেজে, হ্যাঁ এত নাম্বার জার্নালে, মানে এই বইয়ে, তাহলে তোমার ওগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, ওগুলো ঠিক আছে। বাট অন্য যেসব সোর্স আছে, নাম না জানা, অমুকে লিখছে, মানে শুধু নাম আছে, হ্যাঁ, তো কিন্তু সে কোথায় চাকরি করে বা সে কোথায় পড়াশোনা করে, সে আসলেও কোনো এডুকেশনের সাথে রিলেটেড কিনা, তো সেই ধরনের কোনো মানুষ যদি না লিখে থাকে, তাহলে সেগুলো আসলে সিলেক্ট করাটাই বোকামি। ঠিক আছে, ওইসব জায়গা থেকে ইনফরমেশন না নেওয়াই ভালো। এই জন্য এইসব জায়গা থেকে ভুল ইনফরমেশন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা যাক, তাহলে আমরা মোটামুটি এতটুকু সম্পর্কে একটু ধারণা পাইছি না? জি স্যার। ওকে, আমরা তাহলে আজকে স্যার একটু সারা দিন তাহলে তাহলে স্যার। আজকে আমরা আপাতত একটু থামি, জি ঠিক স্যার। আছে, হয়তো নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করবো আর কি ইনশাআল্লাহ। ওকে, নামাজে যাবো স্যার, হ্যাঁ নামাজে যাচ্ছি। এখন তো এই প্রশ্ন তোমরা সব তাহলে বাকি। তোমাদের ইগুলো, আইডি গুলো একটু ক্লোজ করো আর কি, হ্যাঁ।